সুপ্রিয় শিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, আমরা গত ক্লাসে দেখেছিলাম লবণ হচ্ছে দ্রব, সেটা কিসে যেন গলে গিয়েছিল? পানিতে গলে গিয়েছিল। তারপর চিনি, সেটাও কিন্তু কোথায় গলে গিয়েছিল? পানিতে গলে গিয়েছিল। আবার কাদামাটি, এটা কোথায় গলে যায়? দেখো, এটাও কিন্তু পানিতে গলে, তাই তো? তাহলে দেখা যাচ্ছে যে নানা রকম পদার্থকে দ্রবীভূত করার ক্ষমতা আছে কার? পানি, তাই তো? তাহলে আজকে আমাদের সার্বজনীন দ্রাবক নিয়ে আজকে আমরা আলোচনা করব। নানা রকমের পদার্থকে সে দ্রবীভূত করতে পারছে বলেই কিন্তু আমরা একে সার্বজনীন বলছি। বন্ধুরা, চলো আমরা পাঠে অগ্রসর হই। তার আগে আমরা দেখে নিই যে এই পাঠ শেষে আমরা কি কি জানতে পারবো। তো এই পাঠ শেষে আমরা সার্বজনীন দ্রাবক হিসেবে পানির ব্যবহার প্রদর্শন করতে পারবো, সমসত্ব ও অসমসত্ব মিশ্রণ প্রস্তুত করতে পারবো, আর সমসত্ব ও অসমসত্ব মিশ্রণ উপাদানসমূহ পৃথক করতে পারবো। এটা কিন্তু একটা চ্যালেঞ্জ, যে তোমরা দেখেছিলে এর আগের ক্লাসে যখন অসমসত্ব মিশ্রণ ছিল, মুড়ি, চানাচুর, এগুলো মরিচ, এগুলো তোমরা আলাদা করতে পারছিলে, কিন্তু বলেছিলাম যে পানি আর চিনি, পানি অথবা লবণ একসাথে মিশিয়েছিলাম, সেখানে কিন্তু আলাদা করতে আমরা পারিনি। অর্থাৎ একটা কথা বলেছিলাম, সহজে সহজে পারছি না। তো আজ আমরা দেখব যে এইখান থেকেও আমরা কিভাবে এই উপাদানগুলোকে পৃথক করতে পারি। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে চা আছে, জুস আছে, তোমাদের খুবই প্রিয়। আর তোমাদের প্রিয় আরেকটি বস্তু হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, কিন্তু যদিও এটা স্বাস্থ্যসম্মত নয়। কিন্তু তোমরা লক্ষ্য করো, এগুলো কিন্তু দ্রাবক হিসাবে এদের মধ্যে কি থাকে? এই যে চা বানানো হয়, কি থাকে এর মধ্যে? এর মধ্যে থাকে হচ্ছে পানি, অর্থাৎ দ্রাবক হিসাবে পানি। এটাতেও সেই পানি থাকে, সাথে ফলের জুস, আর এতে তো পানি আছেই। তো ওকে, তো এই এত সকল বস্তু সবগুলো কিন্তু দ্রাবক হচ্ছে পানি। এখন অসংখ্য অজৈব পদার্থকে কিন্তু আমাদের এই পানি দ্রবীভূত করতে পারে। অর্থাৎ, তবে এখানে ক্যালসিয়াম কার্বনেট একটু বলে রাখা ভালো, ক্যালসিয়াম কার্বনেট আর হচ্ছে সিলিকা, এইগুলো কিন্তু পানিতে দ্রবীভূত হয় না। তো এইগুলো ছাড়া অনেক অসংখ্য অজৈব পদার্থ আছে যে আমাদের, যেটা পানিতে কি হয়? দ্রবীভূত হয়ে যায়। তো এখন অন্যদিকে অনেক জৈব পদার্থও আছে যা কিন্তু বা গ্যাসীয় পদার্থ আছে যা পানিতে দ্রবীভূত হয়, সেটাও পানি। তো লক্ষ্য করে এখানে স্প্রিট, অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যাসিড, এগুলোর কথা বলা হচ্ছে। তুমি তো জানো যে স্প্রিট আছে, হ্যাঁ, তারপর যে অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যাসিড, এগুলো কিন্তু জৈব পদার্থ। এছাড়া জৈব পদার্থ বলতে তো আমরা কি বুঝি আসলে? জৈব পদার্থ বলতে আসলে আমরা যেটা বুঝি যে জীবদেহ বা প্রাণী বা উদ্ভিদ থেকে যে সকল পদার্থ আমরা পাই, কিন্তু একটু ব্যতিক্রম আছে কিছু কিছু। এটা আগে আমাদের একটা ধারণা ছিল, জৈব পদার্থ মানেই বোধহয় জীবদেহ থেকে আসবে, কিন্তু এখন সেটা পরীক্ষাগারে বা বিভিন্ন অজৈব পদার্থ থেকেও কিন্তু আনা হচ্ছে বা পাওয়া যায়। তো যাই হোক, তো বেশিরভাগ পদার্থই হচ্ছে এই জৈব পদার্থ, যেটা কার্বন অবশ্যই থাকবে, যা সেটা আমরা উপরের ক্লাসে জানবো। তো এই সকল পদার্থ কিন্তু পানিতে দ্রবীভূত হয়। এবার সমসত্ব মিশ্রণ নিয়ে কথা বলছি। সমসত্ব মিশ্রণটা আমরা জেনেছিলাম যে পরিমাণে কি জানো? হ্যাঁ, পরিমাণে বেশি থাকবে। আর কি থাকবে? পরিমাণে যেটা বেশি আর যে দ্রবীভূত করতে পারে তাকে আমরা দ্রাবক বলছি। আর এখানে দ্রব হিসেবে দেখবে যে পরিমাণে কম এবং যে দ্রবীভূত হয়। তাহলে এখানে সমসত্ব মিশ্রণ আমরা পেয়েছি। লবণ, চিনি, এইসব দিয়ে আমরা পানির সাথে আমরা বিভিন্নভাবে দেখেছিলাম এর আগের ক্লাসে। তো এখন এই মিশ্রণ থেকে কিভাবে এই উপাদানটাকে আমরা আলাদা করতে পারি? তোমরা কি খুব চিন্তায় পড়ে গেলে? যে দেখো, এইখানে যে সমসত্ব মিশ্রণ আছে, এই সমসত্ব মিশ্রণ থেকে আমরা উপাদানকে আলাদা করতে চাচ্ছি। হ্যাঁ, পারি, তবে সহজে কিন্তু পারি না। ঠিক আছে, আমরা কিন্তু সহজে পাই না। এর জন্য কারণ এই অণুগুলো এত সুষম ভাবে, মানে কি বলবো, পানির সাথে মিশে যায়। পানির অণুগুলোর সাথে তোমার যে লবণ এর অণু আছে এত সুন্দরভাবে মিশে যায়, দেখা তো যায়ই না, বোঝাও যায় না।
তো এখান থেকে আমি কিভাবে এখন এই লবণকে পৃথক করব, অথবা চিনি থাকলে চিনিকে পৃথক করব, সেই কৌশলটা আজকে একটু জেনে নেই। দেখো, আমরা যদি 200 মিলিলিটার পানিতে 4-5 চামচ গ্লুকোজ দিই, আমরা এখানে গ্লুকোজের কথা বলছি, তাহলে গ্লুকোজ যদি মেশানো হয় তাহলে কি হবে, যেন সমসত্ব মিশ্রণ তৈরি হয়। এটা আমরা একটু খেয়াল রাখলাম যে এইটুকু পানিতে আমরা 4-5 চামচ গ্লুকোজ দিলাম, তাহলে কি হবে শিক্ষার্থী বন্ধুরা, একটা দ্রবণ তৈরি হবে, সেটা সমসত্ব হতেও পারে বা এর কাছাকাছি হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এই পরিমাণ দ্রবণ থেকে গ্লুকোজটাকে আলাদা করব। এই পরিমাণ দ্রবণ থেকে আমরা কি করব, গ্লুকোজটাকে আলাদা করতে চাই। কি করতে হবে, অর্থাৎ পানিকে ভেনিশ করতে হবে। তো ভেনিশ করার প্রক্রিয়াটা দেখো, আমরা যদি 50 মিলিলিটার 50-50-50 4টা মিলিলিটার ভাগ করলাম, তাহলে 4টা বিকারে আমরা কি করলাম, বা 4টা গ্লাসে কি করলাম, আমরা সমান ভাগে ভাগ করে নিলাম। আমি যদি এখান থেকে পুরো তাপ দিয়ে পুরো পানিটাকে ভেনিশ করে দিই, অর্থাৎ বাষ্প করে দিই, এটা কি হচ্ছে, বাষ্প হয়ে যাচ্ছে। তাহলে কি হবে, বাষ্প হয়ে গেলে তলানি কি থাকবে, তলানি হিসাবে থাকবে হচ্ছে এই যে সেই গ্লুকোজ তুমি মিশিয়েছিলে, ওটা তো আর উড়ে যেতে পারছে না, কি বলো, নাকি সেটাও চলে যাবে? না, সেটা কিন্তু যেতে পারবে না। তাহলে পানিটা যদি বাষ্প হয়ে চলে যায়, থেকে যাবে গ্লুকোজ, সেটা তলানি হয়ে থাকবে, অর্থাৎ নিচে জমা পড়ে থাকবে। তাহলে লক্ষ্য করো, আমি যদি এক একটা বিকার আমি যদি ওজন করে নেই বা ভরটা মেপে নেই, এটা খাতায় লিখে রাখতে হবে কিন্তু। তাহলে এই তাপ দিয়ে পানিকে সম্পূর্ণভাবে শুকিয়ে ফেলবো, যেন তলায় গ্লুকোজ লেগে থাকে, এটা হচ্ছে আমার কাজ। আর তারপর আমি গ্লাসগুলোকে ঠান্ডা করে প্রত্যেকটা ভর নির্ণয় করবো। আমি যদি একটা গ্লাসের ভর নির্ণয় করি, যে গ্লাসটার ভর ছিল এত, এখন 4টা গ্লাসের ভর যদি সমান পাবো কিনা, এই তো প্রশ্ন। আচ্ছা, তো এইটার ভর আমরা যা পাবো, এইটার ভর এইটার ভর এইটার ভর সমান পাবো না কম বেশি পাবো? তোমরা হয়তো ভাবছো যে একটার মধ্যে যদি গ্লুকোজ কম থাকে আর একটার মধ্যে যদি গ্লুকোজ বেশি থাকে, তাহলে তো একটার ওজন বেশি, একটার ভর বেশি হবে আর একটার ভর কম হবে, তাই কি? গুড। এই চিন্তাটা যদি মাথায় থাকে, তাহলে তোমার উত্তর এখনই তুমি পেয়ে যাচ্ছ। লক্ষ্য করো, যখন আমি এই প্রত্যেকটাকে তাপ দিয়ে বাষ্প করে দিচ্ছি, পানিটা তলানি হিসেবে থাকবে হচ্ছে গ্লুকোজ। প্রত্যেকটার ভর যদি আমি আলাদা করে মাপি, তাহলে কিন্তু সমান পাবো। কি বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, এটা সমান পাবো। তাহলে কি হচ্ছে, আগের যে ভর, অর্থাৎ এখানে যে আমার বিকারের যে ভর, এই ভরটা থেকে পরে যে গ্লুকোজ থাকবে সেটার ভর বাদ দিয়ে আমি গ্লুকোজটার পরিমাণ পেয়ে যাব। এখানে গ্লুকোজের পরিমাণ, এখানে গ্লুকোজের পরিমাণ, এখানে গ্লুকোজের পরিমাণ এবং এখানেও গ্লুকোজের পরিমাণ সমান পেয়ে যাব। কেন এটা হলো? এই যে বলেছিলাম সমসত্ব মিশ্রণ। সমসত্ব মিশ্রণের বৈশিষ্ট্য হচ্ছে উপাদানগুলো পানির অণুর সাথে সমানভাবে সুষমভাবে ছড়িয়ে পড়ে একদম মিশে যায়। যার দরুন তুমি যখন 50 ml 50 করে যখন নিয়েছো, তখন কিন্তু এই গ্লুকোজটাও সমানভাবে ওই পানির সাথেই চলে গিয়েছিল। শিক্ষার্থী বন্ধুরা, খুব মজার বিষয়, তাই না? তো এই যে গ্লাসগুলোর প্রত্যেকটা ভর আগের ভরের সাথে পার্থক্য করে আমরা গ্লুকোজের ভরটা বের করতে পারি, এবং প্রত্যেকটার ভর যদি বের করি, দেখবো যে আমরা সমান। তাহলে প্রতি গ্লাসে গ্লুকোজের পরিমাণ কেমন হবে, এই চার্টটা দেখে আমরা বাকি কথাগুলো জেনে নেই। প্রতি গ্লাসে গ্লুকোজের পরিমাণ কেমন হবে, অবশ্যই সমান হবে। আর পানি ও গ্লুকোজের মিশ্রণ কেমন ছিল, এটা সমসত্ব মিশ্রণ ছিল। আচ্ছা, আর এই প্রক্রিয়াটির নাম তাহলে কি? আমরা যে কাজটা এখন করলাম, বিজ্ঞানের ভাষায় এটাকে বলে বাষ্পীভবন। অর্থাৎ পানিটাকে যে বাষ্প করে দিচ্ছি আমরা, এটাকে বলছি আমরা বাষ্পীভবন। এই শব্দটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে ময়লা যুক্ত কিছু লবণ নিয়েছি। এবার এখানে একটু পরীক্ষা করব। আমরা একটু দেখে নেই যে এইখানে কি ঘটনা ঘটে। চলো একটা ভিডিওর মাধ্যমে পরীক্ষণটি করে আসি।
ময়লাযুক্ত একটা লবণ ছিল, সেটাকে আমরা কি করেছি, ছাঁকন প্রক্রিয়া ছাঁকন করব, করে সেখানে ময়লাগুলোকে দ্রবীভূত করব, তাই তো। তো এখন কিভাবে এই ময়লাগুলোকে আমরা দূর করতে পারি? লক্ষ্য করো যে আমরা এর জন্য কিন্তু একটা ছাঁকন প্রক্রিয়ার ব্যাপার আছে, অর্থাৎ ছেঁকে নিতে হবে। তোমরা তো দেখো যে চা যখন তৈরি করে মা, চায়ের গুঁড়োগুলি কি তোমার চায়ের কাপে থাকে? থাকে না। উনি কি করেন, সেটা ছেঁকে নেন। দেখো আমরা ছাঁকন কাগজ নামে পাওয়া যায়। তো আমরা যদি এই কাগজটাকে ছাঁকন হিসেবে চিন্তা করি, মনে করছি এটা ছাঁকন কাগজ, এটাকে আমরা যদি এইভাবে ভাঁজ করি, একটা গোল হলে ভালো হতো। এবার যদি আরেকটা ভাঁজ করি, তাহলে দেখো এখানে 4টা ভাঁজ হয়ে গেল, টুকরো হয়ে গেল। আমি যদি এবার একদিকে 3 টুকরো, আরেক দিকে 1 টুকরো রেখে এইভাবে মাঝখানে ধরি, তো দেখো কি সুন্দর একটা ঠোঙার মতো হয়ে গেল, অর্থাৎ গোল। তো এটা যদি গোল থাকতো ভালো হতো। তাহলে এটাকে যদি আমি আমার ছাঁকন কাগজ হিসেবে ব্যবহার করি, সেখানে আমি যদি যে লবণটা তোমরা দেখতে পাচ্ছ, এই লবণটা যদি আমি পানির সাথে মিশিয়ে নেই, এখানে ময়লাগুলো ভাসবে। বেশি হালকা যেগুলো, এগুলো উপরের দিকে ভাসতে থাকবে, যেটা একটু ভারী সেটা তলানি পড়ে থাকবে। আর লবণটা কি হবে, এইটা কি কিন্তু আর দেখা যাচ্ছে না। তাহলে ময়লা কি হলো, ময়লা কিন্তু পানির সাথে মিশছে না, তাহলে অসমসত্ব অবস্থায় থাকলো। আচ্ছা, আমি যদি এবার এই ছাঁকন কাগজের মাধ্যমে এটাকে যদি ছাঁকতে পারি, তো ছেঁকে আমরা কি করব, সহসাই ময়লাগুলোকে ফেলে দিতে পারি। এটাকে কি প্রক্রিয়া বলে, পরিস্রাবণ বলে। এটাকে বলে পরিস্রাবণ। এর আগে তোমরা দেখেছিলে একটা শব্দ, সেটা হলো বাষ্পীভবন ছিল। এখন এই অপদ্রব্যগুলো দূর করার জন্য আমরা কিন্তু পরিস্রাবণ পদ্ধতি অবলম্বন করব। তাহলে এর জন্য কি করতে হবে, গ্লাসে 2 চামচ অপরিষ্কার লবণ নিয়ে পানি যোগ করে নাড়িয়ে সেটা কিছুক্ষণ অপেক্ষা করব। একটা তলানি পড়বে বা কিছু কিছু অপদ্রব্য সেটা ভাসবে। আমরা যদি এইভাবে একটা অসমসত্ব মিশ্রণ তৈরি করতে পারি, এই অসমসত্ব মিশ্রণটাকে আমরা এবার কি করব, পৃথকীকরণ করব। তাহলে এই অপরিষ্কার লবণ আর পরিষ্কার পানি মিলে আর একটা গ্লাস আর যদি আমার চামচ থাকে, তাহলে আমি পরীক্ষাটি করে দেখতে পারি আপাতত। এরপর আমরা কি দেখব, যে দেখব লবণ মিশ্রণের সাথে সম্পূর্ণভাবে মিশে গেছে। আর হালকা ময়লাযুক্ত যেগুলো, এগুলো কি হবে, তোমরা এই ছকটা এখন নিজেরাই পূরণ করতে পারবে। তো এবার অপরিষ্কার লবণ হতে পরিষ্কার লবণ আমরা কিভাবে পাবো? দেখো, আমরা যদি এই চিত্রের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি। যদি এখানে একটা ছাঁকন কাগজ এখানে বসাই, এই ছাঁকন কাগজটা আমি যেটা তোমাকে একটু আগে দেখালাম, এটা যদি বসিয়ে এখানে যদি আমরা লবণ পানিটাকে ঢেলে দেই, তাহলে এটা বিকারে জমা হবে। অর্থাৎ এখানে ময়লাগুলো আটকা পড়ে যাবে আর শুধু দ্রবণটাই এখানে থেকে যাবে। অর্থাৎ এই লবণের যে দ্রবণ পাবো আমরা, সেই অসম্পৃক্ত দ্রবণ থেকে লবণ পৃথকীকরণের 2টি প্রক্রিয়া আছে এখানে। তো এখন এই যে লবণ পানি, তোমরা তো একটু আগে দেখেছো গ্লুকোজ দিয়ে আমরা কি করেছিলাম, গ্লুকোজ থেকে আমরা পানিটাকে বাষ্প করে তলানি পেয়েছিলাম। তো সেই তলানিটা কি ছিল, কেমন থাকবে, সেটা তলানি হিসাবে একদম পাত্রের গায়ে লেগে থাকবে। তো এখানে আমার যে পানিটা জমা হয়ে গেল, যে দ্রবণটা হলো, এই দ্রবণের মধ্যে লবণ আছে আর পানি আছে, এই তো। এখানে আমার অপদ্রব্যগুলো দূর হয়ে গেল। তাহলে অসম্পৃক্ত দ্রবণ থেকে আমরা কি করলাম, পরিষ্কার দ্রবণটাকে পেয়ে গেলাম। এবার এখানে পরিস্রবণ প্রক্রিয়া আমরা এই কাজটা করব, তাই তো। পরিস্রবণ প্রক্রিয়া অপদ্রব্যগুলো দূর করে দেব, ময়লাগুলো। আর বাকি কাজটা কি করব, আমাকে তো ফেরত পেতে হবে বলেছিলাম, যে লবণ আমরা কিভাবে কালেক্ট করব। তাহলে এই বাষ্পীকরণ প্রক্রিয়াটা বাকি রয়ে গেল। এখন এই বাষ্পীকরণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা যদি সেই পানিটাকে বাষ্প করে দেই, তাহলে আমরা লবণটাকে কোথায় পাবো, তলানিতে পাবো। অর্থাৎ লবণটা কিন্তু দানাদার হয়ে থাকবে কি, লবণ যেমন তুমি বাসায় খাও বা যেমন দেখো তেমনই থাকবে না, এটা কিন্তু পাবো না। আমরা এই লবণটাকে অদানাদার হিসেবে পাবো, মানে দানাদার থাকবে না, মানে পাত্রের গায়ে লেগে থাকবে, মিহি হয়ে থাকবে। তাহলে এই ছাঁকন কাগজের ভাঁজ থেকে আমরা যে ময়লাটা দূর করতে পেরেছিলাম, এটা ছিল কি, পরিস্রাবণ। এরপরে এই যে পানিটাকে উড়িয়ে দেব, এটা কি, এটা হচ্ছে, আমরা এখানে 2টো প্রসেস দেখলাম বিজ্ঞানের, 2টো প্রসেস, একটা হচ্ছে পরিস্রাবণ আর একটা হচ্ছে বাষ্পীকরণ। ওকে, তো আমরা সেই তাপের মাধ্যমে কি করব, পানিটাকে বাষ্প করে দেব। তো পরিষ্কার লবণের দ্রবণ, লক্ষ্য করো, আমরা এখানে পরিষ্কার লবণ বিকারে নিয়ে এসে যদি তাপ দিই, সেটা শুকিয়ে ফেলা হবে। আর শুকিয়ে যাওয়ার পর কি পাওয়া যাবে, আমরা লবণ পাবো। সেটা কি, পুরোপুরি লবণ কিন্তু এটা না, অর্থাৎ এটা দানাদার হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের পাঠে কি কি দেখলাম,
আমরা দেখলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম যে আজকে যে অসমসত্ব মিশ্রণ এবং সমসত্ব মিশ্রণ থেকে কিভাবে দ্রব এবং দ্রাবককে আলাদা করা যাচ্ছে, আমরা কিভাবে দ্রবটাকে পাচ্ছি, আর এখানে পরিশ্রমণ প্রক্রিয়াটা কি এবং বাষ্পীকরণ ব্যাপারটা কি সেটা আমরা আজকে জেনেছি। তো এই পর্যায়ে তোমাদের জন্য একটা বাড়ি কাজ থাকছে। লক্ষ্য করো, তোমরা তো জানো যে সমুদ্রের পানি লোনা, তাই তো? তো তাই এ থেকে কিভাবে আমরা লবণ বের করে নিয়ে আসতে পারি, অর্থাৎ এর থেকে আমরা এই যে সমুদ্রের পানি থেকে কিভাবে লবণ বের করব, কি কি প্রক্রিয়া বের করব, সেটা তোমরা ব্যাখ্যা করবে। তোমরা যদি এই ক্লাসটি পুনরায় দেখতে চাও, তোমরা কিশোর বাতায়ন ভিজিট করবে, সেখানে তোমরা পুনরায় ক্লাসটি দেখতে পাবে। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তো সেখানে লিখে জানাবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা ভালো আছো। আমার ঘরে আমার স্কুল এই অনুষ্ঠানে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি হাফিজউদ্দিন খান। আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সপ্তম অধ্যায়টি নিয়ে তোমাদের ক্লাস করব। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা তোমাদের বই, খাতা এবং কলম নিয়ে টিভি স্ক্রিনের সামনে বসে গেছো। চলো আমরা তাহলে আমাদের ক্লাস শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কিছু ছবি। ছবিগুলো দেখে তোমরা অনুমান করো কি ক্লাস আমরা আজকে নেব, কোন বিষয়ে। নিশ্চয়ই তোমরা অনুমান করতে পেরেছ আমাদের আজকের পাঠের বিষয়। আমরা আজকে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ ও দুর্যোগ মোকাবেলায় করণীয় এই নিয়ে আলোচনা করব। আমরা একটু রিভিউ করে দেই। আমরা গত ক্লাসে তোমাদের এই সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায়ে জলবায়ু, আবহাওয়া এবং বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য ও জলবায়ু পরিবর্তনের কারণ জেনেছি। আজকে আমরা সেই জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট যে প্রাকৃতিক দুর্যোগ সে সম্পর্কে পরিচিত হব এবং এই দুর্যোগ মোকাবেলায় আমাদের করণীয়গুলো আমরা চিহ্নিত করব। এই পাঠ শেষে আমরা যা শিখতে পারব, জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাখ্যা করতে পারবে, দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় করণীয় বর্ণনা করতে পারবে এবং সাথে সাথে আমরা প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের অর্থনৈতিক ও সামাজিক প্রভাবটাও জেনে নিতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো প্রথমেই আমরা আমাদের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস এই প্রাকৃতিক দুর্যোগের সাথে পরিচিত হব। আমরা জানি বাংলাদেশ একটি অতি দুর্যোগ প্রবণ দেশ। পৃথিবীর বুকে আমাদের দুর্যোগ প্রবণ দেশ হিসাবে একটি থাকলেও আমরা কিন্তু দুর্যোগ মোকাবেলায় সফল একটি দেশ, সে কথাও তোমরা ভুলে যেও না। আমরা পৃথিবীর বুকে দুর্যোগ মোকাবেলায় লড়াকু সৈনিকের মতো সফল একটি জাতি হিসাবে ইতোমধ্যে আমাদের পরিচয় তৈরি করতে পেরেছি। আমরা আসো
আমাদের পাঠের মাধ্যমে সে বিষয়গুলোর তথ্য জানব। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস সবচেয়ে পরিচিত একটি প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশে। আমরা ঘূর্ণিঝড় বলতে কি বুঝি? কোন স্থানের বাতাসের তাপ অত্যধিক বৃদ্ধি পেলে সেখানকার বাতাস কি করে উপরে উঠে যায়, ফলে ওই অঞ্চলের বাতাসের চাপ কমে গিয়ে নিম্নচাপের সৃষ্টি হয়। এ সময় আশেপাশের অঞ্চল থেকে বাতাস প্রবল বেগে ওই নিম্নচাপ অঞ্চলে ছুটে আসে, আর একেই বলি আমরা তখন সাইক্লোন বা ঘূর্ণিঝড়। বাংলাদেশের অধিকাংশ ঘূর্ণিঝড়ই বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই বুঝতে পেরেছ বিষয়টি। চলো আমরা এবার জেনে নেই জলোচ্ছ্বাস কি। জলোচ্ছ্বাস সমুদ্রে সৃষ্ট নিম্নচাপ ও ঝড়ের ফলে সমুদ্রের লোনা জল বিশাল উচ্চতা নিয়ে তীব্র বেগে উপকূলে আসতে পড়ে এবং স্থলভাগকে তখন প্লাবিত করে, আর একেই আমরা বলি জলোচ্ছ্বাস। একটি বিষয় লক্ষ্য রাখবে, ঘূর্ণিঝড়ের পরবর্তী পরিণতিটাই হচ্ছে কিন্তু আমাদের জলোচ্ছ্বাস। তাই ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস একই সময়ে ঘটে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো এবার আমরা একটা সারণী থেকে বাংলাদেশে ঘূর্ণিঝড়ের একটি পরিসংখ্যান দেখে নেই। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ 1970 সালের 12ই নভেম্বর আমাদের দেশে ক্রান্তীয় ঘূর্ণিঝড় হয়েছিল। তখন প্রায় 10 লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল। এরপরে 1991 সালের 29 এপ্রিল আরও একটি প্রলয়ঙ্করী ক্রান্তীয় ঘূর্ণিঝড় হয়েছিল। সেখানে প্রায় 5708 জন মানুষ মৃত্যুবরণ করেছে। 2007 সালের 15ই নভেম্বর আমরা দেখতে পাচ্ছি সিডর নামে আরেকটি আলোচিত ঘূর্ণিঝড় আঘাত এনেছিল আমাদের উপকূলে। সেখানে মৃত্যু সংখ্যা 3447 জন। 25 মে 2009 আরও একটি প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয়েছিলাম আমরা, আইলা। তার নাম হচ্ছে আইলা। সেখানে প্রাণহানি ঘটেছিল প্রায় 330 জন। সর্বশেষ 19 মে 2020, এই তো সেদিন সম্প্রতি আমরা আতঙ্কে ছিলাম সুপার সাইক্লোন আম্পান, যা আমাদের উপকূলে আঘাত এনেছিল এবং এখানে মৃত্যুর সংখ্যা 22 জন। কোনো মৃত্যুই আমাদের কাঙ্ক্ষিত নয়, কিন্তু আমরা এই পরিসংখ্যান থেকে দেখতে পাচ্ছি বিগত বছরের চেয়ে বর্তমান সময়ে এসে আমাদের এই ঘূর্ণিঝড়ে মৃত্যুর হার অনেকটাই কমে গিয়েছে। অর্থাৎ সরকারি উদ্যোগ, বেসরকারি উদ্যোগের একটি সফল সুন্দর ব্যবস্থাপনার কারণে আমরা দুর্যোগ মোকাবেলায় অনেকটাই সফল হতে পারছি। প্রিয় শিক্ষার্থীরা, এটা নিশ্চয়ই দুর্যোগ মোকাবেলায় আমাদের একটি বড় ধরনের সফলতা। চলো এবার আমরা পরবর্তী প্রাকৃতিক দুর্যোগটি জেনে নেই। বন্যা, এটাও কিন্তু আমাদের খুব পরিচিত। আমরা যারা দক্ষিণাঞ্চলে বসবাস করি, নদী বিধৌত অঞ্চলে, তারা কিন্তু প্রায়শই বন্যা দেখতে পাই। তোমরা তো জানো বন্ধুরা, আমাদের বাংলাদেশের বেশিরভাগ নদীর উৎস কিন্তু ভারত। এই নদীগুলো হিমালয়ের বরফ গলা এবং উজানি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বিপুল পানি প্রবাহ নিয়ে বাংলাদেশের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে এসে মিলিত হয়। ফলে বৃষ্টির পানি ও পাহাড় থেকে নেমে আসা পানি একসঙ্গে মিলে নদীগুলোর পানি বৃদ্ধি করে। তার ফলে নদীর পাড় উপচে পড়ে এবং জনপদ প্লাবিত হয়, আর তখনই আমরা তাকে বলি বন্যা। বাংলাদেশে 1988 সালে, 1998 সালে এবং 2004 সালে সবচেয়ে বড় বন্যা সংঘটিত হয়েছিল। এই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল আমাদের উপকূলের, এবং আমাদের আবাদি জমি, মানুষ, গবাদি পশু, ঘরবাড়ি ইত্যাদিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার পরিচিত হব নদী ভাঙন। এটাও কিন্তু দক্ষিণাঞ্চলের একটি প্রাকৃতিক দুর্যোগ। অর্থাৎ নদী বিধৌত অঞ্চলগুলোতে আমরা এই নদী ভাঙন দেখতে পাই। নদী খাতে পানি প্রবাহের কারণে পার্শ্ব ক্ষয়কে আমরা নদী ভাঙন বলি। অর্থাৎ প্রতি বছর বর্ষা মৌসুমে আমরা মূলত এই নদী ভাঙন দেখতে পাই। আর নদী ভাঙনের কারণ কি তোমরা একটু ভেবে দেখেছো বন্ধুরা? নদী ভাঙনের কারণ হচ্ছে আমাদের নদীগুলোর গতিপথ। অর্থাৎ আমাদের বাংলাদেশের নদীগুলোর গতিপথ আঁকাবাঁকা, এবং এই নদীগুলো প্রায় সময় তার গতি পরিবর্তন করে। এছাড়া আমরা দেখি নদী পাড়ের মাটির দুর্বল গঠন, নদী ভরাট,
যেখানে সেখানে নদী শাসন এবং নদী পাড়ের গাছগুলো নির্বিচারে কেটে ফেলা সেচ কাজ ব্যাহত হয়, ফসল নষ্ট হয়, বৃষ্টিপাতের অভাব ছাড়াও বিভিন্ন নদীর উজানে বাঁধ নির্মাণ, পরিবেশ দূষণ ইত্যাদি কারণে কিন্তু আমরা খরা দেখতে পাচ্ছি। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা খরা সম্পর্কে জানলাম। এটাও আমাদের একটি প্রাকৃতিক দুর্যোগ যা আমাদের জলবায়ু পরিবর্তনজনিত কারণে ঘটতে থাকে। আমরা এবার টর্নেডো সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থীরা, স্থলভাগে নিম্নচাপের ফলে সৃষ্ট এক ধরনের প্রচন্ড গতিসম্পন্ন ঘূর্ণিঝড়ের নাম টর্নেডো। আমরা কিন্তু এই ভয়াবহ টর্নেডো নামক ঘূর্ণিঝড়টির অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। যেমন ধরো, এটি স্থানীয়ভাবে সংঘটিত হয়। এই ঘূর্ণিঝড়টির কোনো পূর্বাভাস অথবা সতর্কবার্তা নেই। টর্নেডো শুরুর পূর্বে আকাশে ফানেল বা হাতির সুরের মতো মেঘ দানা বাঁধে। এই মেঘ ঘুরতে ঘুরতে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় এবং যখন এই সুরের মতো মেঘ মাটি স্পর্শ করে তখন সেখানকার ঘর বাড়ি, মানুষ, পশু পাখি ইত্যাদি একেবারে তছনছ করে ফেলে। এই ভয়ঙ্কর ক্ষণস্থায়ী এবং স্থানীয়ভাবে সংগঠিত ঘূর্ণিঝড়টিকে আমরা টর্নেডো নামে চিনে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আরও একটি প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশের এবং খুবই পরিচিত আমাদের দেশে, কালবৈশাখী ঝড়। তোমরা সবাই জানো, কোন স্থানে তাপমাত্রা যখন প্রচুর বেড়ে যায় তখন সেখানকার বাতাস হালকা হয়ে উপরে উঠে যায়। তখন পাশের অঞ্চল থেকে অপেক্ষাকৃত শীতল বাতাস প্রবল বেগে সেই শূন্য স্থানে ধেয়ে আসে এবং ঝড়ের সৃষ্টি করে, যাকে আমরা মূলত কালবৈশাখী ঝড় বলি। আমাদের দেশে সাধারণত বছরের বাংলা নববর্ষ বা বাংলা বছরের শুরুতে বৈশাখ মাসে এই ঝড়টি হয় বলে এটাকে আমরা কালবৈশাখী ঝড় নামে চিনে থাকি। সাধারণত বৈশাখ মাসেই এটি হয় এবং স্থানীয়ভাবে সৃষ্ট একটি ঝড়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনেকগুলো প্রাকৃতিক দুর্যোগের সাথে পরিচিত হয়েছি। এই সকল প্রাকৃতিক দুর্যোগই কিন্তু আমাদের জলবায়ু পরিবর্তনের কারণে ঘটছে। আমরা জলবায়ু পরিবর্তনের ব্যাপারে যদি না সচেতন হই তাহলে এই প্রাকৃতিক দুর্যোগগুলোর ভয়াবহতা আমাদেরকে মোকাবেলা করতেই হবে। আমরা নতুন নতুন কৌশল অবলম্বনের মাধ্যমে এবং সতর্কতা ব্যবস্থাপনার মাধ্যমে আমরা এই প্রাকৃতিক দুর্যোগগুলোকে মোকাবেলা করতে পারবো। আমাদেরকে সচেতন হতে হবে। তাহলে এসো আমরা এই দুর্যোগ মোকাবেলার জন্য কি করতে পারি, আমরা তোমাদেরই পাঠ্য বইয়ের আলোকে দুর্যোগ মোকাবেলার করণীয়গুলো সম্পর্কে এবার জেনে নেব। দেখতে পাচ্ছ, আমরা জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলায় করণীয়গুলোকে শ্রেণীবদ্ধ করেছি। আমরা সেখান থেকে আমরা বুঝে নেই প্রাকৃতিক দুর্যোগের প্রকারভেদ অনুসারে আমরা এগুলোকে বোঝার চেষ্টা করব। ঘূর্ণিঝড়, টর্নেডো, কালবৈশাখী ঝড় পরিস্থিতি মোকাবেলায় আমাদের করণীয়। প্রথমেই দেখো, এখানে 3টি পয়েন্ট করে আমরা করণীয় চিহ্নিত করেছি, যা তোমাদের পাঠ্যপুস্তকের আলোকে কিছুটা গুরুত্বপূর্ণ ও প্রধান করণীয়গুলোকেই আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। যেমন আবহাওয়া বিভাগ থেকে প্রচারিত পূর্বাভাস ও সতর্কবার্তা মেনে চলা। আমরা সবাই যখন এই ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা প্রকাশিত হবে বা প্রচারিত হবে আমাদের জাতীয় গণমাধ্যমে, তখন আমরা সবাই সেই সতর্কবার্তা অনুসরণ করব। নিকটস্থ আশ্রয় কেন্দ্রে যাব, আমাদের সম্পদ, হালকা শুকনো খাবার সাথে নিয়ে আমরা আমাদের জীবন ও গবাদি পশুকে বাঁচানোর জন্য নিরাপদ আশ্রয়ে চলে যাব। পরের সতর্কবার্তা বা মোকাবেলায় করণীয়টা দেখো, বাড়ির আশেপাশে প্রচুর গাছ লাগাবো, কারণ গাছ কিন্তু আমাদের প্রকৃত বন্ধু এই দুর্যোগ মোকাবেলার জন্য। এবং 3 নম্বরে গ্রিন হাউস গ্যাস উদ্গীরণ নিয়ন্ত্রণ করব। আমরা জানি আমরা প্রতিনিয়ত আমাদের বিজ্ঞান ও প্রযুক্তির
ব্যবহারের মাধ্যমে আমাদের জীবনকে আরামপ্রদ করার জন্য আমরা গ্রিন হাউস গ্যাস অযাচিতভাবে বৃদ্ধি করছি বায়ুমণ্ডলে। এর পরিমাণ আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, কমাতে হবে। নদী ভাঙন পরিস্থিতি মোকাবেলায় আমাদের করণীয় কি? নদীর পাড়ে আমরা গাছ লাগাবো, নদীর পাড় সংরক্ষণ করব এবং নিয়মিত নদী খননের ব্যবস্থা করব। নদী খনন বিষয়টা কি তোমাদের আমি আরেকটু বোঝাচ্ছি। আমাদের নদীর তলদেশগুলো ভরাট হয়ে যায় পলি মাটির জন্য। প্রতিনিয়ত নদীর স্রোতের সাথে পলি মাটি বয়ে নিয়ে আসে সেই বরফ গলা পানি থেকে এবং পাহাড়ের ঝর্ণা থেকে। তার ফলে আমাদের নদীর তলদেশগুলো ভরাট হয়ে যায় পলি মাটিতে। আমরা খননের মাধ্যমে এই পলি মাটি সরিয়ে নদীর নাব্যতা বা গভীরতা বৃদ্ধি করতে পারি। তাহলে আমাদের নিয়মিত নদী খননের ব্যবস্থা সম্পন্ন হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী দুর্যোগ মোকাবেলায় করণীয়গুলো দেখে নিই। বন্যা পরিস্থিতি মোকাবেলায় আমরা কি করব? আমরা বাঁধ নির্মাণ করব। আমরা বন্যা অঞ্চল এবং বন্যা কবলিত উপকূলীয় অঞ্চলকে বাঁচানোর জন্য সেখানে বড় বড় বাঁধ নির্মাণ করব। এরপরে ঘরবাড়ির ভিটিগুলোকে উঁচু করে তৈরি করব এবং নদী খননের ব্যবস্থা করব। খরা পরিস্থিতি মোকাবেলায় আমরা কি করতে পারি? আমরা পর্যাপ্ত বনায়ন অর্থাৎ গাছ বা বৃক্ষ লাগানো, আমরা বনায়ন করব পর্যাপ্ত এবং ভূগর্ভস্থ পানির স্তর পরীক্ষা করে মাটির নিচ থেকে পানি উত্তোলন করব। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা আজকে ক্লাসটি বুঝতে পেরেছ নিশ্চয়ই সহজভাবে। আমরা এখানে আমাদের জলবায়ু পরিবর্তনজনিত কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগগুলোর সাথে পরিচিত হলাম, এর ক্ষয়ক্ষতির পরিমাণ জানলাম এবং জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলায় আমাদের করণীয়গুলো কি কি তাও আমরা জেনে নিলাম। এবং আমরা জানি যে এই প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছর আমাদের দেশের আর্থসামাজিক ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। আমাদের ফসল উৎপাদন কমে যায়, শিল্পের কাঁচামালের জন্য প্রয়োজনীয় বৃক্ষ কমে যায়, আমাদের মৎস্য সম্পদের ক্ষতি হয়, আমাদের উপকূলবর্তী দরিদ্র হতদরিদ্র মানুষদের ঘর বাড়ি এবং সহায় সম্পদগুলো নষ্ট হয়ে যায় ইত্যাদি কারণে আমরা এই প্রাকৃতিক দুর্যোগগুলো মোকাবেলার জন্য জলবায়ু পরিবর্তনজনিত কারণ যে দায়ী সে ব্যাপারে সচেতন হয়ে আমরা আমাদের জলবায়ুকে স্বাভাবিক রাখব। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা বাড়ির কাজে চলে যাই। আমরা তোমাদেরকে আজকে যে বাড়ির কাজটি দেব সেটি হচ্ছে এই অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন। আমরা গত ক্লাসে তোমাদেরকে পাঠভিত্তিক কিছু প্রশ্ন দিয়েছিলাম, অর্থাৎ তুমি অধ্যায়টি ভালোভাবে পড়ার পরে ওই প্রশ্নগুলোর উত্তর তৈরি করতে পারবে। আর আজকে আমরা এই অধ্যায়টির শেষ অংশে মূলত একটি সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদেরকে বাড়ির কাজ হিসাবে দেব। দেখে নাও, আমরা একটু উদ্দীপকটি পড়ে নেই। আরিক টেলিভিশনে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত একটি প্রতিবেদন দেখছিল। প্রতিবেদনের প্রথম অংশে দেখানো হয় কিভাবে উত্তরাঞ্চলের একটি গ্রামে প্রাকৃতিক দুর্যোগের ফলে কৃষি জমিগুলো শুকিয়ে যাচ্ছে। প্রতিবেদনের দ্বিতীয় অংশে দেখানো হয় উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ কিভাবে জনজীবন ও পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। এই অঞ্চলে অবস্থানগত কারণে প্রায়শই দুর্যোগপ্রবণ আবহাওয়া বিরাজ করে। তাহলে চলো বন্ধুরা আমরা দেখি প্রশ্নগুলো। ক, এটা হচ্ছে আমাদের জ্ঞান স্তর বা জ্ঞানমূলক প্রশ্ন। প্রচন্ড গতিসম্পন্ন ঝড়কে কি বলে? নিশ্চয়ই তোমরা ইতোমধ্যেই জেনে গেছো আমাদের ক্লাসের মাধ্যমে, তাই বাড়ির কাজে এটা তোমরা সহজেই করতে পারবে। 2 নম্বর প্রশ্ন অর্থাৎ খ নম্বর প্রশ্নটি আমাদের অনুধাবনমূলক প্রশ্ন। এখানে আমরা দেখতে পাচ্ছি কালবৈশাখী কি, বুঝিয়ে লেখো। এটিও তোমরা লিখতে পারবে ছোট্ট প্যারা করে 2টি প্যারার মাধ্যমে এর উত্তরটি শেষ করবে। গ এবং 3 নম্বরে দেখো প্রতিবেদনের দ্বিতীয় অংশে দেখানো দুর্যোগ ঘটার কারণ কি, ব্যাখ্যা করো। আমরা প্রতিবেদনের দ্বিতীয় অংশে যে দুর্যোগটি দেখতে পাচ্ছি, তোমরা উদ্দীপকটি ভালোভাবে যদি পড়ো তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এটা কোন দুর্যোগ। তখন সেই দুর্যোগটির সম্পর্কে একটু লিখে তারপর তোমরা এর কারণ ব্যাখ্যা করবে। 4 নম্বর উচ্চতর দক্ষতার প্রশ্নটি দেখো। এখানে প্রতিবেদনের প্রথম অংশে দেখানো দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায় ব্যাখ্যা করতে বলেছে। এটাও তোমরা এই উদ্দীপকটি ভালোভাবে পাঠ করলে তোমরা সহজেই বুঝতে পারবে যে প্রথম অংশে যে প্রাকৃতিক দুর্যোগটি হয়েছিল অর্থাৎ কৃষি জমিগুলো শুকিয়ে যাচ্ছিল ওই অঞ্চলের। প্রিয় শিক্ষার্থীরা মনে করে দেখো তো, কৃষি জমি শুকিয়ে যায় কোন প্রাকৃতিক দুর্যোগটির প্রভাবে? নিশ্চয়ই তোমরা অনুমান করতে পেরেছো এবং বুঝতেও পেরেছো। এই বাড়ির কাজটি তোমরা বাড়িতে
ঘরবন্দি জীবনে সুন্দর করে তৈরি করবে। তোমাদের স্কুল খোলার পর স্বাভাবিক অবস্থায় তোমাদের বিষয় শিক্ষকের কাছে তোমাদের বাড়ির কাজ দেখিয়ে তুমি তোমার মূল্যায়ন জেনে নিতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেউ যদি আমাদের এই ক্লাসটি আবার দেখতে চাও, তাহলে তোমরা আমার ঘরে আমার স্কুল এই অনুষ্ঠানটির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করবে। তাছাড়া তোমাদের যদি কারো এই ক্লাস সম্পর্কে জানার থাকে, আমাদের কাছে কোনো প্রশ্ন জানার থাকে, তোমরা সেই কিশোর বাতায়নের মন্তব্যে তোমাদের প্রশ্নগুলো করতে পারবে এবং তোমরা চাইলে আমাদেরকে ইমেইলও করতে পারো। ইমেইলের মাধ্যমে তোমাদের এই পাঠ বিষয়ক যে কোনো প্রশ্নের উত্তর আমরা তোমাদের দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বাড়িতে থাকবে, সুস্থ থাকবে এবং সরকারি নির্দেশ মেনে চলবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলের মঙ্গল কামনা করছি। ধন্যবাদ। Hello my students, how are you? Hopefully you are keeping sound at home. I am Rajaram Pal Chaudhary. I am going to take a class on English for today, class 8, unit 7. Different people, different occupations. My dear students, you see the picture in the slide. What you are seeing? There are many Janes here. I read with you and you read with me. First, sapphire. Next, pearl. Ruth topaz. Spinel, sapphire, chrysolite, tanzanite, topaz, ruby, emerald, diamond, spinel, tourmaline. Today, my students, we are going to read about pearls, pearls, pearls. My dear students, you open your book, Unit 7, Lesson 1. The lesson title is Pearls, Pearls, False. Before going to start the class, we have to see what is our target. That is what we are going to learn today. That is called learning outcome. You see, by the end of this lesson, we will be able to use new vocabulary, read and understand text,
ask and answer questions, write short paragraphs. My dear students, we can know the target of the lesson, what we are going to learn today. You see, before starting the lesson, we have to know some meanings of the keywords. What are the keywords? Let's see. Ancient, very old. We can make a sentence with ancient. There are many ancient buildings in old Dhaka. Understand? অনেক প্রাচীন দালান কোঠা রয়েছে. Dissolved, that is melted, গলে যাওয়া. Status. What is the meaning of status? Status means the condition of a person. We can make a sentence with status. This man has a high status in our society. Understand, my students? Now, unparalleled. That means having no equal. In Bangla, unparalleled means অতুলনীয়. Next, association. That means an organization of persons. সংগঠন, association. Understand? Okay, my students, next. Delicate. Delicate means marked by keen sensibility or soft. Next, mythology. What is the meaning of mythology? A popular belief that has grown up around something or someone. We can get an example of mythology, that is Mahabharata or Greek mythology. My dear students, now we will go to the text. I request you, my students, you open your book and I will go with you. Start reading. Thousands of years ago, the first pearl was probably discovered while human beings were searching for food at the seashore. Understand? Throughout history, the pearl with its shine has been one of the most highly valued gems. Highly valued. প্রচুর মূল্য রয়েছিল ওই সময়ে. Pearls have been mentioned many times in religious texts and mythologies from the earliest times. The ancient Egyptians valued pearls so much that they were buried with them. It is said that the famous queen of Egypt, Cleopatra, would dissolve a pearl in a glass and drink it as a sign of love and respect for the entire nation. My dear students, it's very interesting. The Greeks thought of pearls as a sign of wealth and social position. The beauty of pearls was associated with love and marriage. In ancient Rome, pearls were considered the greatest sign of wealth and social status. সামাজিক
অবস্থান, social status. At that time, the young women of noble families loved to wear beautiful pearl necklace. Understand? The brave knights used to wear them in the battles for good luck. নামকরা যোদ্ধারা তারা যুদ্ধক্ষেত্রে তারা জয়লাভের আশায় এই মুক্তা পরিধান করত। My dear students, is it interesting or not? Yes, it's very interesting. Okay? Now we will practice some question answer. Before going there, we have to think about the tense of the question and we have to know the meaning of the question. Number one question, do you think pearls were discovered by accident? Why? Okay, my students, we can go to the text. You see, thousands of years ago, the first pearl was probably discovered while human beings were searching for food at the seashore. So, you see, question, do you think pearls were discovered by accident? Why? I think so. It's very difficult to search for pearls. At first, they were not searching for pearls. They were searching for food, but they got pearls. Okay, next question. Why do you think pearls were valued so much in the past? Okay, my students. Now we go to the text. You see, pearls have been mentioned many times in religious texts and mythologies from the earliest times. The ancient Egyptians valued pearls so much that they were buried with them. So, you see the question, why we think pearls were valued so much in the past? We have got the ideas of the answer of the question number 2. Now, question number 3. What good luck the knights thought would pearls bring them? You see, there is a linking verb would. We have to use would in the answer. You go to the text where we can find this answer. You see, the brave knights used to wear them in the last sentence. The brave knights used to wear them in the battles for good luck. That is the target. For this, they used it. Okay, my students. Now, we have discussed the 3 questions answer. Now we go to the answers. Finally, you see, first question, answer. First question answer, yes, I think so. In ancient time, people would search for food by the seashore. Probably they found pearl then. They did not know pearls to be so valuable things. In course of time, pearls became valuable. Answer number 2. Pearls have been mentioned many times in religious texts and mythologies from the earliest times. The Greeks thought of pearls as a sign of wealth and social position. In ancient Rome, pearls were considered the greatest sign of wealth and social position. Okay, my students, have you written the answer of the 2 questions? Now, question number 3's answer. The knights thought that. Why thought? The past tense of think, thought. Why? The question pattern was in past tense. The knights thought that the pearls would bring good luck in the battle. That is why
the knights used to wear pearls so that they might win in the battlefield. My dear students, I think you have got the ideas of the question answer. Now we will go to the next activity, activity C. Read the text in B again and write the information in the table. You know, this is called information transfer. You have to think and recall the given text. Who, when, where? Who, the ancient Egyptians, or pearls. Can you remember when they wore pearls? Okay, thank you, my students. When they were buried. What will be the sentence here? The ancient Egyptians wore pearls when they were buried. Okay, my dear students, next, the Greeks wore pearls when, where? Can you remember the given text? In the given text, we have found that the Greeks wore pearls when? Think. When they got married. যখন তাদের বিয়ে হতো তখন তারা মুক্তোর ব্যবহার করত. The sentence will be the Greeks wore pearls when they got married. My dear students, next, the ancient Romans wore pearls. You think, when? Where? Actually, this answer will be what? Thank you, my students. Were in their necks. তাদের গলায় পরিধান করত. The ancient Romans wore pearls in their necks. My dear students, last one. The brave knights wore pearls where or when? Can you remember the story? Actually, the brave knights wore pearls in the battlefield because they thought that if they wore, they would win the battle. For this, they wore pearls. Last sentence, the brave knights wore pearls in the battlefield. My dear students, next, you can see the answer of the activity. You see, the ancient Egyptians wore pearls when they were buried. 2, the Greeks wore pearls when they got married. The ancient Romans wore pearls in their necks. The brave knights wore pearls in the battles. I think you have corrected your answer. Okay, my students, we are in a last phase in our class. I think you have enjoyed this class. Now I am giving you homework. The homework is write a short paragraph on pearls, answering the question below. What are pearls?
Now, where we can find this? Who are using this nowadays? And final question is, are these artificial or natural? My dear students, I think you will prepare your homework at home, and when school will open, you can show your homework to your subject teacher. He will evaluate you. Homework. My dear students, if you want to watch this class again, you can go to Amar Ghore Amar School or YouTube channel and put your suggestions and opinions in the comment box. We will answer your questions. Thank you, my students. Keep safe.